আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে 16 জন নিহত। ছাদ বন্ধ থাকায় বিষাক্ত গ্যাসে মৃত্যু বলছে ফায়ার সার্ভিস। প্রধান উপদেষ্টার শোক। শিক্ষকদের সচিবালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, কালকের মধ্যে দাবি না মানলে শাহবাগ অবরোধের হুঁশিয়ারি। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন করার পক্ষে বিএনপি। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। বিশৃঙ্খলা সৃষ্টির মাস্টার প্ল্যান করছে কয়েকটি দল, মন্তব্য রিজভীর। সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন, অভিযোগ জামাত ইসলামের। গণভোট সহ 5 দাবিতে রাজধানীতে মানববন্ধন। শাপলা প্রতীক নিয়ে মুখোমুখি ইসি এবং এনসিপি। বিকল্প মার্কা না নিলে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। গড়িমসি করছে কমিশন, অভিযোগ সার্জিসের। এবং শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোল ও কূটনৈতিক চ্যানেলে চেষ্টা চালাচ্ছে দুদক। দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মিরপুরে রূপনগর এলাকায় একটি ওয়াশিং প্লান্ট ও কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। কারখানার নিচতলায় তীব্র আগুন ও ছাদ বন্ধ থাকায় বের হতে না পেরে বিষাক্ত গ্যাসে কর্মীদের মৃত্যু হয় বলে জানায় ফায়ার সার্ভিস। উদ্ধার কাজে যোগ দেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। এখনও কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে না আসায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চালানো যায়নি। তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে অগ্নিকাণ্ডের আলামত সংগ্রহ করছে সিআইডি, ক্রাইম সিন ও কেমিক্যাল ল্যাব। অগ্নি দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মনির হোসেন তপুর রিপোর্ট। মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় মঙ্গলবার 11:30টার দিকে কসমিক ফার্মা নামের গার্মেন্টস ও পাশের কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই 7তলা ভবনটিতে ছড়িয়ে পড়ে আগুন। কেমিক্যাল গোডাউনের বিষাক্ত গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ে পোশাক কারখানায়। প্রাথমিক অবস্থায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এবং মানুষের ভিড় সামাল দিতে এগিয়ে আসে পাশের বিইউবিটির শিক্ষার্থীরা। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নেভাতে প্রথমে 5টি ইউনিট কাজ শুরু করে। পরে আধুনিক প্রযুক্তির ড্রোন ও ল্যাডার সহ যোগ দেয় আরও 7টি ইউনিট। 12টি ইউনিটের কয়েক ঘন্টার চেষ্টায় রাতে গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে আসে। পোশাক কারখানায় উদ্ধার কার্যক্রম চালিয়ে ফায়ার সার্ভিস জানায়, ভবনটির 2টি ফ্লোর থেকে 16 জনের মরদেহ পাওয়া যায়। একযোগে সেগুলো মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলের মর্গে। এই ঘটনায় দগ্ধ বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা। এই ঘটনায় এখনও খুঁজে পাওয়া যায়নি অনেককে। একাধিক হাসপাতাল ঘুরে নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে আহাজারি করছেন স্বজনরা। ধৈর্য না ধরলে তো হবে না, সবার ধৈর্য ধরতে হবে। একটু ধৈর্য ধরেন আপু, একটু সারাটা দিন গেল আমরা কোনো খোঁজ খবর একটু ধৈর্য। আমার হুচার বউ হাই না, মোবাইল ফোনে কি যোগাযোগ করার চেষ্টা করছে? না না, ওর কাছে মোবাইল চালায় না, ও মোবাইল চালায় না। আমার স্বামী সহ 5 জন পায় না, এগো ফোনও বন্ধ। এখন আমি জিজ্ঞেস করছি ভিতরে কোনো লাশ যদি মারা যায় থাকে তাও তো দেখাইবো। মালিকে কইতাছে যে আমার ফ্যাক্টরি কেউ মারা যায় না, আহত হয়েছে। তো বিভিন্ন মেডিকেল আছে, ঢাকা মেডিকেল, সরদি। 7তলা পোশাক কারখানার পাশেই ছিল রাসায়নিকের গুদাম, যেখানে মজুদ ছিল ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পারঅক্সাইড। ফায়ার সার্ভিস বলছে রাসায়নিক থাকায় দ্রুত আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। ফ্ল্যাশওভার হওয়ার কারণে অতিরিক্ত গ্যাস, যেটা টক্সিক গ্যাস, ওনারা ইনহেল করে ফেলেছেন এবং যার কারণে ওনারা নিচেও এসকেপ করতে পারেন নাই এবং উপরেও যেহেতু তালাবন্ধ ছিল উপরেও যেতে পারেন নাই, যার কারণে ওনারা মাঝে 2তলা এবং 3তলাতে এই মানুষগুলো মারা গিয়েছে। আমরা গার্মেন্টস অংশের সার্চিং অপারেশন কমপ্লিট করেছি। আমাদের এই পাশে আমরা বলতে পারছি না যে ওখানে মৃতদেহ থাকতেও পারে, বডিগুলোর অবস্থা বোঝা যাচ্ছে না ডিএনএ টেস্ট ছাড়া। মানে আমরা যতটুকু বুঝতে পারছি
যে এটা চেহারা এবং কোনোভাবেই শনাক্ত করা সম্ভব নয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এই পর্যন্ত 16টি মৃতদেহ পেয়েছি। 16 মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি রাজনৈতিক দল ও জোটের কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সন্ধ্যায় ঐকমত্য কমিশনের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এই অনুলিপিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না বলে জানা গেছে। এ সংক্রান্ত প্রস্তাব পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোকে আলাদাভাবে দেয়া হবে বলেও জানা যায়। আগামী শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ঐকমত্য কমিশন। আগ্রহীদের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এর আগে কমিশন এই অনুষ্ঠানটি 15 অক্টোবর করার কথা ঘোষণা দিয়েছিল। বাড়ি ভাড়া 20% বাড়ানো সহ 3 দফা দাবি আগামীকাল দুপুর 12টার মধ্যে মানা না হলে শাহবাগ অবরোধের হুমকি দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। এর আগে বেসরকারি শিক্ষকদের সচিবালয় অভিমুখে পদযাত্রা আটকে দেয় পুলিশ। বিকেল 4টায় পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে হাইকোর্ট মোড়ে পৌঁছলে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান তারা। এখনও সেখানে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষকরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। শিক্ষকদের এই ক্ষোভ 3 দফা দাবি আদায়ের। বাড়ি ভাড়া 20% বাড়ানো, 75% উৎসব ভাতা ও 1500 টাকা চিকিৎসা ভাতার দাবিতে সারা দেশ থেকে ঢাকায় ছুটে এসেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। কর্মবিরতির দ্বিতীয় দিনে বেলা 12টায় মার্চ টু সচিবালয় কর্মসূচি থাকলেও প্রশাসনের অনুরোধে বিকেল 4টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন আন্দোলনরত শিক্ষকরা। সেই সঙ্গে অবস্থান কর্মসূচি চালিয়ে যান কেন্দ্রীয় শহীদ মিনারে। শিক্ষক আন্দোলন বলে এবার দেখবে বাংলার মানুষ। জোটের নেতৃত্ব 20% বাড়ি ভাড়া মাত্র চেয়েছে, তা কি বেশি চেয়েছে? নো, 1500 টাকা চিকিৎসা ভাতা চেয়েছে এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা চেয়েছে। আমাদের ছাত্রছাত্রীদের আহ্বান করব, তোমাদের যদি আমরা একটু বিন্দু পরিমাণও শিক্ষা দিয়ে থাকি, তোমরা অবশ্যই তোমাদের শিক্ষকরা অবহেলিত। যদি প্রজ্ঞাপন জারি হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না জারি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই মাঠ ছাড়বো না এবং আমাদের এই কর্মবিরতি সহ আমাদের এই আন্দোলন কিন্তু যথারীতি চলবে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দেব। বিকেল 4টার মধ্যে 3 দফা দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন ঘোষণার আলটিমেটাম দেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি। টেকনিক্যালি কোনো প্রবলেম হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে যৌথভাবে প্রেস ব্রিফিং করে জানাতে হবে যে আমরা শিক্ষকদের এই দাবিগুলো মেনে নিয়েছি। আমরা 2 দিন পরে বা 3 দিন পরে আমরা প্রজ্ঞাপন দেব। যদি ওনারা প্রেস ব্রিফিং করে ক্লিয়ার করে যৌথভাবে 2 মন্ত্রণালয়, তাহলে আমরা আমাদের সচিবালয় অভিমুখে পদযাত্রা স্থগিত করব এবং আমরা প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করব। তবে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা না আসায় বিকেল 4টায় শহীদ মিনার থেকে শুরু হয় মার্চ টু সচিবালয়। পদযাত্রাটি হাইকোর্ট এলাকায় পৌঁছালে তা আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার পক্ষে বিএনপি। ঠাকুরগাঁওয়ে বর্ধিত সভায় একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে ফেব্রুয়ারির ভোটেই বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেগুলো নিয়েই রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশাবাদ জানান তিনি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাস্টার প্ল্যানের অংশ হিসেবে জামাত সহ কয়েকটি দল নভেম্বরে গণভোটের দাবিতে আন্দোলন করছে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মইনুল আহসান। সাংগঠনিক সফরে নিজ জেলা ঠাকুরগাঁয়ে অবস্থান করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার শহরের শিল্পকলা একাডেমিতে দলের বর্ধিত সভায় যোগ দেন। আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশ যাতে আর কোনোভাবে ফ্যাসিস্টদের কবলে না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই
অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। পিআর সহ যেসব দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দল আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত পার্লামেন্টেই এর সমাধান হতে হবে। সংস্কার কমিশনে আমরা বলেছি যে একদিনই যে নির্বাচন হবে সেদিনই আমরা গণভোটের প্রস্তাবে রাজি হয়েছি, অর্থাৎ যে বিষয়গুলো আমরা একমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে আমরা গণভোটে জনগণের কাছে যেতে পারব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামাত সহ কয়েকটি দল নানা দাবির আড়ালে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জাতীয় নির্বাচনকে বানচালের চেষ্টা করছে। বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাঁড়িপাল্লায় সামনে যদি ভোট দিলে পরে এটা আপনি বেহেশতের রাস্তা সুগম করুন। অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট। যদি নভেম্বরে আপনি পিআর করেন তাহলে আপনাকে একেবারে কোরবানি ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে। আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন? আমরা একসাথে আন্দোলন করেছি। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। মাঝে মাঝে দু একটি খাপছাড়া মিছিল করলে একটি সংগঠন দাঁড়িয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নাই। দিন যত যাবে শেখ হাসিনা মৃত্যুর দিকে তত ধাবিত হবে। সময়ের কাছে তাকে একসময় জবাবদিহি করতে হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন, এমন অভিযোগ করেছেন জামাতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানী কাকরাইলে মৎস্য ভবনের সামনে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ 5 দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। খায়রুল ইসলামের রিপোর্ট। সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআরকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন সহ 5 দফা দাবিতে একই সময়ে রাজধানীর 9টি পয়েন্টে মানববন্ধন করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ। মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে জামায়াতের নেতারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, তারা একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়েছে। নেতারা বলেন, বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদী ফিরে না আসে তার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, গণভোটের আয়োজন অবশ্যই নভেম্বর মাসের মধ্যে করতে হবে। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো একটি দলের পরামর্শে প্রশাসনকে আবারও দলীয়করণ করা হচ্ছে। কোনো দল গোষ্ঠী একটি দলীয় অর্জনে রূপান্তরিত করে জুলাইয়ের চেতনাকে পিছে ঠেলে দিয়ে আবার সেই দলীয় স্বার্থ হাসিলের জন্য যেন তেনভাবে একটি নির্বাচন করার পায়তারা করছে। ডাক্তার তাহের বলেন, যারা জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে শহীদের প্রতি বিশ্বাসঘাতকতা করছে তাদের পরিণতি ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়েও খারাপ হবে। সরকারের 4-5 উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। যারা 15 বছরের বেইমানির জন্য দেশ থেকে বিতাড়িত হয়েছেন, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। এদিকে 5 দফা দাবিতে মতিঝিলে মানববন্ধন করে ইসলামী আন্দোলনের নেতারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেয় দলটির শীর্ষ নেতারা। আমরা আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন হতে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ সময় জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদদের সহযোগী 14 দলকে নিষিদ্ধ করার দাবিও জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই বলে আবারও জানিয়েছে নির্বাচন কমিশন। 19 অক্টোবরের মধ্যে এনসিপি শাপলার বিকল্প প্রতীক না নিলে ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক দিয়ে দলটির নিবন্ধন দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তবে এনসিপিকে শাপলা প্রতীক দিতে ইসি গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন দলটির অন্যতম নেতা সার্জিস আলম। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি সহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। তবে এখনও দল দুটিকে কোনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি, আর এ নিয়েই চলছে জটিলতা। 50টি প্রতীক থেকে নিজেদের পছন্দের প্রতীক বেছে নিতে গেল 7 অক্টোবর পর্যন্ত ইসি সময় বেঁধে দিলেও বিধি সংশোধন করে শাপলা বরাদ্দ দিতে ফের দাবি জানায় এনসিপি। তবে তালিকায় না থাকায় নতুন দলটিকে এই প্রতীক না দিতে অনড় নির্বাচন কমিশন। চাহিত প্রতীক হচ্ছে শাপলা। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালা এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। ইসি সচিব আক্তার আহমেদ বলেন, নির্ধারিত তালিকা থেকে প্রতীক না নিলে বিকল্প ব্যবস্থা নেবে কমিশন। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। তবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের দাবি, শাপলা প্রতীক বরাদ্দ দিতে আইনি কোনো বাধা নেই। এ নিয়ে গড়িমসি করছে কমিশন। শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখিনি। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা থেকে এই স্বেচ্ছাচারিতা আচরণটা করবে না। আগামীতে সরকার গঠনে এনসিপি নির্ণায়কের ভূমিকা রাখবে বলেও নেত্রকোনায় সমন্বয় সভায় এসব কথা বলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক। আগামীতে কারা সরকার গঠন করবে, এনসিপি সেই ক্ষেত্রে নির্ণায়কের ভূমিকায় থাকবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোল ও কূটনৈতিক চ্যানেলে চেষ্টা চলছে বলে জানালেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। ভারত সহযোগিতা করলে কাজটা সহজ হবে বলেও মনে করছেন তিনি। কমিশন কার্যালয়ে রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাকের কর্মশালায় দুদক চেয়ারম্যান আরও বলেন, আগামী নির্বাচনে দুর্নীতিগ্রস্তদের মনোনয়ন দেয়া বন্ধ করতে হবে। নমিনেশন বেচাকেনা না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। রিপোর্ট মাহবুব কবির চপলের। ভারতে পালিয়ে যাবার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 7টি মামলা করেছে দুদক। এর মধ্যে 5টির বিচার কাজ চলছে। যে কোনো সময় এগুলোর রায় হতে পারে। এখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছে দুদক। নেওয়া হচ্ছে ইন্টারপোল ও কূটনৈতিক চ্যানেলের সহযোগিতা। আমরা শেখ হাসিনার ব্যাপারে আমাদের যেসব প্রক্রিয়া, তার মধ্যে কি বলে ইন্টারপোলের লাল নোটিশ থেকে শুরু করে প্রায় সবগুলি কাজই হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে আলাপ আলোচনা চলছে। সেখান থেকে যদি সাকসেসফুল হয় এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি বাংলাদেশের প্রতি ন্যায় বিচার করে, তাহলে সঙ্গত কারণেই তাকে ফেরত দেবেন। আর যদি ফেরত না দেয় তাহলে ডিপ্লোম্যাটিক সেক্টরে আলাপ আলোচনা চলতে থাকবে এবং একটা সুরাহা নিশ্চয়ই এক সময় হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর শতাধিক মন্ত্রী, এমপির বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিগত সরকারের সময় একই কায়দায় বিএনপির নেতাকর্মী ও ডক্টর ইউনূসের বিরুদ্ধেও মামলা করে কমিশন। কিন্তু ক্ষমতার পালাবদলে সেই মামলাগুলো বাতিল হয়েছে, যার বিরুদ্ধে আপিল করেনি দুদক। ভবিষ্যতে আওয়ামী লীগের ক্ষেত্রেও এমনটাই ঘটবে কিনা, এমন প্রশ্নের জবাব দেন দুদক চেয়ারম্যান। আমি মোটেও চাপে নাই। আমরা এই সময়টায় কাজ ভালোই করছি, কিন্তু আমরা তো বিভিন্ন রাজনৈতিক সরকারের মধ্য দিয়ে এসেছি। আমাদের যে অভিজ্ঞতা, আমি অভিজ্ঞতার আলোকে বলেছি যে এই যে আপনি উত্থান পতনের কথা বলেন, এটা যাতে না হয়, আমরা যাতে সেটা না করি, সেই দাবিটা, সেই আন্দোলনটা, সেই চাপটা আসবে আপনাদের কাছ থেকেই। তিনি বলেন, দেশের দুর্নীতি কমাতে হলে রাজনীতিবিদদের সৎ হতে হবে। সেক্ষেত্রে আগামী নির্বাচনে দুর্নীতিগ্রস্তদের মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান কমিশন চেয়ারম্যান। অনুগ্রহ করে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন দেবেন না। নমিনেশন বেচাকেনার কথা শুনি, এটা যেন না হয়। শেষ পর্যন্ত দেশটার দায় দায়িত্ব নেবেন রাজনীতিবিদরা। এটার মাঝামাঝি কোনো বিকল্প নাই। সুতরাং যদি এই ক্ষেত্রে সততা প্রতিষ্ঠিত করা সম্ভব হয়, এটার যে ট্রিকল ডাউন এফেক্ট, এটা বাকি অন্যান্যদেরও সৎ করতে বাধ্য। বিসিবিতে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তাদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। একটা বিষয় অনুসন্ধানাধীন আছে এটা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অনেক ধন্যবাদ। আমার
বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময় হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিচার বিভাগের পৃথক সচিবালয়, গুম, দুর্নীতি দমন কমিশন ও হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করছেন উপদেষ্টা। এখন থেকে অনলাইনে আদালত থেকে জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি। জামিন হওয়ার পর এক ক্লিকে সেই আদেশ চলে যাবে কারাগারে। এর আগে 12টি ধাপে কারাগারে বেইল বন্ড বা জামিননামা যেত। সাধারণ মানুষের হয়রানি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। রাত পোহালেই বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ক্যাম্পাস জুড়ে এখন ভোটের আমেজ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে এরই মধ্যে সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। ভোটের নিরাপত্তা নিশ্চিতে থাকবে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। এদিকে মধ্যরাতে শেষ হচ্ছে রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী বৃহস্পতিবার ভোটকে সামনে রেখে এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গুম হওয়া ব্যক্তিদের বর্তমান অবস্থা ও জড়িত পলাতকদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া সহ 8টি দাবি জানিয়েছেন মায়ের ডাকের সংগঠক সঞ্জিদা ইসলাম তুলি। আওয়ামী লীগ আমলে গুম খুনের সাথে জড়িতদের বিচারের দাবিতে সকালে হাইকোর্টের সামনে মানববন্ধন করেন গুমের শিকার পরিবারের সদস্যরা। গত 14 মাসে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। গুমের 2টি মামলায় অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন। এবার জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভোজ্য তেলের দাম বাড়লেও তা জানেন না খোদ বাণিজ্য উপদেষ্টা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার নেই ব্যবসায়ীদের। বাজারে তেলের দাম বেশি নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। বোতলজাত সয়াবিন তেলের লিটার প্রতি 6 টাকা এবং খোলা তেলে 8 টাকা বাড়িয়ে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার থেকে নতুন এই মূল্য কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধিকে দাম বাড়ার কারণ হিসেবে দায়ী করেন তেল ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে নতুন দাম নির্ধারণের কথাও এতে উল্লেখ করা হয়েছে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে বাণিজ্য উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন, এখন ভোজ্য তেলের দাম বাড়ার কোনো কারণ নেই। বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি। আমি আইসিএমএবি এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওনাদেরকে স্বতন্ত্রভাবে এটাকে বিশ্লেষণ করার জন্য দিয়েছি। রিপোর্টটা এখনো আসেনি। এই মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানোর বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই। তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এরকম কিছু নিউজ তৈরি করছে বলে আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব এই ধরনের সংবেদনশীলতা তৈরি না করার জন্য। তেলের দাম সমন্বয় করা নিয়ে মন্ত্রণালয়ে পর্যালোচনা চলছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এর আগে ব্যবসায়ীদের দাম বাড়ানো বেআইনি। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত নিবে। ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনে প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই। আমি তো এটা অনুমোদন দেইনি। আমি যে জিনিসের অনুমোদন দেইনি সেই জিনিস প্রেস রিলিজ আকারে যাবে কেন? এখন যদি সামগ্রিকভাবে জনগণ এটা এই অস্থিতিশীল অবস্থায় চলে যায় তখন সরকার তার সক্ষমতার সকল কিছু প্রয়োগ করবে। এদিকে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে 5 দিনব্যাপী 20তম জাতীয় ফার্নিচার মেলা উদ্বোধন করেন শেখ বশিরউদ্দিন। এ সময় রপ্তানি বাড়াতে, নান্দনিকতায় সেরা এবং ব্যবহার উপযোগী ফার্নিচার তৈরিতে সংশ্লিষ্টদের তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সফলভাবে শেষ হলো আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের রিটেল স্ক্র্যাচ কার্ড প্রোগ্রাম স্বাধীনতা অফার সিজন 2।
2 মাসের এই আয়োজনে অংশ নেন দেশের প্রায় 3 লাখ খুচরা ব্যবসায়ী। এর আওতায় নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয়ের বিপরীতে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জিতে নেন খুচরা ব্যবসায়ীরা। এ উপলক্ষে আজ রাজধানীর গুলশানে একটি হোটেলে ঢাকা বিভাগের 34 জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুরস্কারের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা ভ্রমণ, 150 সিসি বাইক এবং ওয়াশিং মেশিন, এয়ারবাড, স্মার্ট ওয়াচ, ব্লেন্ডার সহ ক্যাশ ডিসকাউন্ট। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিইও সৈয়দ জহুরুল আলম, সিএমও মোহাম্মদ মাইদুল ইসলাম ও সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র ম্যানেজার শেখ মিনহাজ আহমেদ ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিয়াউল হক জিসান। এবার খেলার খবর। হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে আফগানিস্তানের দেয়া 294 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 22 রান। এর আগে আবুধাবিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে আফগানিস্তান। তাসকিন মুস্তাফিজবিহীন বোলিং আক্রমণের সামনে উদ্বোধনী জুটিতে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান 99 রান তুলে দলকে বড় রান সংগ্রহের পথে নিয়ে যান। শেষ পর্যন্ত মোহাম্মদ নবী ও জাদরানের জোড়া 50-তে 9 উইকেটে 293 রানের পুঁজি পায় আফগানরা। দলের পক্ষে সর্বোচ্চ 95 রান করেন ইব্রাহিম জাদরান। শেষ দিকে রীতিমতো ঝড় তোলেন মোহাম্মদ নবী। 37 বলে 5 ছক্কা আর 4 বাউন্ডারিতে 62 রানে অপরাজিত থাকেন তিনি। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2-0-তে এগিয়ে আছে আফগানিস্তান। এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ফিরতি লেগে হংকংয়ের সাথে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। হোম ম্যাচের মতো অ্যাওয়ে ম্যাচটিও ছিল নাটকীয়তায় ভরা। খেলার শুরুতেই আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। অবশেষে 37 মিনিটে পেনাল্টি গোলে স্বাগতিকদের এগিয়ে দেন ম্যাথিউ। পিছিয়ে পড়ে গোল শোধের চেষ্টা করতে থাকে হাভিয়ার ক্যাব্রেরার দল। 73 মিনিটে 10 জনের দলে পরিণত হয় হংকং। সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগায় লাল সবুজের দল। 85 মিনিটে রাকিব হোসেন তার পায়ের নৈপুণ্যতায় বল জালে পাঠান। এতে স্তব্ধ হয়ে যায় হংকংয়ের গ্যালারি। ম্যাচের বাকি সময় বাংলাদেশ উজ্জীবিত ফুটবল খেললেও গোল সংখ্যা বাড়াতে পারেনি। তাতে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ফিফা ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রায় 30 কোটি টাকা পাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের। ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শুরু না করলে বরাদ্দ ফেরত যাওয়ার শঙ্কা রয়েছে। তবে ফান্ড ফেরত যাওয়ার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে ফিফা ফরওয়ার্ড প্রজেক্টের আওতায় নির্মিত কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবনের পাশে কৃত্রিম ঘাসের মাঠের উদ্বোধন করতে এসে তিনি একথা বলেন। পরাগ আরমানের রিপোর্ট। প্রায় 3 বছর আগে সেন্টার ফর এক্সিলেন্স করার উদ্যোগ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। প্রথমে কক্সবাজারের রামু উপজেলার কুনিয়াপালং, পরে একই জেলার রশিদনগরে জমি বরাদ্দ দেয়া হয়। এখন প্রকল্পটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন পেলেই কাজ শুরু করবে বাফুফে। তা না হলে ফিফার বরাদ্দ ফেরত যাওয়ার শঙ্কাও রয়েছে। তবে আশ্বস্ত করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এখন ভূমি মন্ত্রণালয়ের প্রসেসিং আছে, সেটা আশা করি যে ফান্ড আমাদের এখান থেকে যাওয়ার মতো সিচুয়েশন হবে না। এর মধ্যে আমরা উইথ কোলাবোরেশন উইথ বাফুফে, ভূমি মন্ত্রণালয়, অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে, আমরা এটা নিশ্চিত করতে পারবো। শুধু বর্তমান নিয়ে পড়ে থাকলে হবে না, একটা খেলার ভবিষ্যৎ কি সেটা নিয়েও পরিকল্পনার তাগিদ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমরা ফুটবল থেকে কি অ্যাচিভ করতে চাই, ক্রিকেট থেকে কি অ্যাচিভ করতে চাই, এবং অন্যান্য স্পোর্টসেও যেখানে আমাদের সম্ভাবনা আছে, এবং অলিম্পিক থেকে আমরা কি অ্যাচিভ করতে চাই, একটা ভিশন সেট করে সেই অনুযায়ী আসলে কাজ করতে হবে। বাফুফে ভবনের পাশের কৃত্রিম ঘাসের মাঠের উদ্বোধন করার পর সভাপতি তাবিদ আউয়াল বলেন, এ মাঠে আগের মতোই সবাই মিলেমিশে খেলতে পারবে। নেক্সট প্রকল্প হবে ফ্লাড লাইটস, যেন আমরা নাইটে আমরা খেলতে পারি। আর যেগুলো হলো ইজি কাজ, গ্যালারিগুলো মেরামত করা, ড্রেসিং রুমকে আপগ্রেড করা, সেগুলো অলরেডি আমাদের প্ল্যানে আছে। মাঠের অপেক্ষায় ছিলাম, মাঠটা যখন পেয়ে গেছি বাকি কাজ এই ডিসেম্বরের ভিতরে শেষ করে ফেলবো। ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠার 53 বছরেও নিজস্ব মাঠ পায়নি বাফুফে। ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার হলে সেই অপূর্ণতা কিছুটা পূরণ হবে। মাঠসহ আধুনিক সব সুযোগ সুবিধা থাকবে সেখানে। এমনকি ফুটবলারদের জন্য একাডেমিক ভবন তৈরির পরিকল্পনাও আছে বাফুফের। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার।
মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে 16 জন নিহত। ছাদ বন্ধ থাকায় বিষাক্ত গ্যাসে মৃত্যু, বলছে ফায়ার সার্ভিস। প্রধান উপদেষ্টার শোক। শিক্ষকদের সচিবালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা। কেন্দ্রীয় শহীদ মিনারেই অবস্থান। কালকের মধ্যে দাবি না মানলে শাহবাগ অবরোধের হুঁশিয়ারি। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন করার পক্ষে বিএনপি। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। বিশৃঙ্খলা সৃষ্টির মাস্টার প্ল্যান করছে কয়েকটি দল, মন্তব্য রিজভীর। সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন, অভিযোগ জামাত ইসলামের। গণভোট সহ 5 দাবিতে রাজধানীতে মানববন্ধন। শাপলা প্রতীক নিয়ে মুখোমুখি ইসি এবং এনসিপি। বিকল্প মার্কা না নিলে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। গড়িমসি করছে কমিশন, অভিযোগ সার্জিসের। এবং শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোল ও কূটনৈতিক চ্যানেলে চেষ্টা চালাচ্ছে দুদক। দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের নির্বাচনে মনোনয়ন না দেবার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।